আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি, তোমাদের দোয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের গত ক্লাসে আমরা পত্ররন্ধ্রের কাজ পর্যন্ত শেষ করেছিলাম, তাই না? এই পত্ররন্ধ্রের কাজ পর্যন্ত শেষ হয়েছিল। আচ্ছা, ক্লাস শুরু করছি তাহলে। স্যার আজকেও কি আমরা অন্য অন্য লেকচারের স্লাইড হ্যাঁ, করব? আমরা এটা হলো সেকেন্ড লেকচারের স্লাইডের অল্প কিছু বাকি আছে। এটা শেষ হলে আমরা থার্ড লেকচারে যাব। আচ্ছা, জি স্যার। তাহলে আমাদের স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, এটা হলো সেকেন্ড লেকচার ছিল। হ্যাঁ, আমরা প্রথম দিন ফার্স্ট লেকচার এবং সেকেন্ড লেকচারের প্রায় অর্ধেকের বেশি শেষ করেছি। আর আজকে আমরা পড়ছি হলো সেকেন্ড লেকচারের শেষের অংশ। এটা শেষ করে আমরা থার্ড লেকচারে যাব। তাহলে আমাদের ত্বকীয় টিস্যুতন্ত্রের মধ্যে একটা অংশ বাদ ছিল, সেটা হলো পানি পত্ররন্ধ্র বা হাইডাথোড। পানি পত্ররন্ধ্র বা হাইডাথোড জিনিসটা কি? এটাকে বলা হচ্ছে এটি এক ধরনের বিশেষ পানি নির্মোচন অঙ্গ। বিশেষ পরিস্থিতিতে উদ্ভিদ দেহ থেকে পানি, বিশেষ করে তরল পানি, এই রন্ধ্রের মাধ্যমে পরিত্যক্ত হয় বলে এই রন্ধ্রপথকে পানি পত্ররন্ধ্র বা হাইডাথোড বলে। এই হাইডাথোড সব উদ্ভিদে দেখা যাবে না। ঘাস, কচু, টমেটো ইত্যাদি গাছের পাতার কিনারায় প্রচন্ড গরমের দিনে পানির ফোঁটার সারি দেখে এই অঙ্গের অবস্থান জানা যায়। মাটিতে প্রচুর পানি থাকলে এবং আবহাওয়া আর্দ্র থাকলে সাধারণত এমনটি ঘটে। আমরা যে উদ্ভিদগুলো বললাম, ঘাস, কচু, টমেটো, এই সমস্ত উদ্ভিদ যে মাটিতে জন্মায় সেখানকার পরিবেশ আর্দ্র এবং মাটিতে প্রচুর পরিমাণে পানি থাকে। তো হাইডাথোডের গঠনটা কেমন? এর শীর্ষে রক্ষী কোষে আবদ্ধ একটি রন্ধ্র থাকে, যার নিচে একটি গহ্বর থাকে। গহ্বরের নিচে অনেকগুলো অসংলগ্ন কোষ থাকবে। এই অসংলগ্ন কোষকে আমরা বলবো এপিথেলিয়াম, বা সংক্ষেপে আমরা বলবো এপিথেল। এপিথেমা নয়, এখানে একটা আকার বেশি হয়ে গেছে, এপিথেম হবে। তাহলে অসংলগ্ন কোষকে আমরা বলবো এপিথেল বা এপিথেলিয়াম। এপিথেলিয়ামের ঠিক নিচে প্রাকৃতের শেষ প্রান্ত অবস্থিত। মূলজ চাপের প্রভাবে পানি ক্রমান্বয়ে জাইলেমের মাধ্যমে আস্তে আস্তে পরিবাহিত হয়ে পাতার কাছে আসবে এবং পাতার যে ট্রাকিড আছে, ট্রাকিডের শেষ প্রান্ত দিয়ে এপিথেলিয়ামের মাধ্যমে বিন্দু আকারে হাইডাথোড যে রন্ধ্রপথ আছে সেখানে জমা হবে। ভোরে ভোরে এসব জলবিন্দু দেখা মূলদ চাপ মানে? বলতেছি, ওটা আমি আবার বলতেছি। ভোরে এসব জলবিন্দু দেখা যায়। অন্য সময় পানি দ্রুত বাষ্পায়িত হয়, যেহেতু যতই বেলা বাড়তে থাকে, তত সূর্যের তাপে পাতার উপরে যে জমাকৃত পানি, সেই পানিটা আস্তে আস্তে বাষ্পায়িত হয়ে যায়। এই জন্য ভোরবেলায় পানিটা দেখা যায়, কিন্তু পরে আর পানি দেখা যায় না, এবং সালোক সংশ্লেষণে ব্যবহৃত হয় বলে দেখা যায় না।
হাইড্রাথোর দিয়ে তরল পানি বের হয়ে যাওয়াকে গাটেশন বলে। আমরা গঠনটা আবার বলতেছি, তো সবাই ছবিটা একটু খেয়াল করো। এটা হলো হাইড্রাথোরের ছবি। তাহলে উপরে আমরা দেখতে পাচ্ছি রক্ষীকোষ, আর রক্ষীকোষের নিচে আমরা দেখতে পাচ্ছি সেই রন্ধ্র। হ্যাঁ, এটাকে আমরা বলছি পানি গহ্বর বা পানি রন্ধ্র পানি গহ্বর বলছি, পানি গহ্বরের উপরে রন্ধ্রটা আছে। তাহলে আমরা বলতেছিলাম যে মূলজ চাপের প্রভাবে, মূলজ চাপের প্রভাবে মূলের যে মূল্যম, সেই মূল্যম কি করে পানি মাটি থেকে শোষণ করে। হ্যাঁ, শোষণ করার ফলে সেই মূল্যম থেকে আস্তে আস্তে আসবে কোথায়, কর্টেক্স। কর্টেক্স থেকে যাবে হলো কোথায়, অন্ততক। অন্ততক থেকে যাবে হলো পরিচক্র, তারপরে যাবে জাইলেম। আর জাইলেম এইভাবে আস্তে আস্তে সেই মূল থেকে আস্তে আস্তে চলে যাবে কাণ্ড, কাণ্ড থেকে যাবে হলো পাতায়। এবং পাতার কোথায় যাবে, পাতাতেও যেহেতু জাইলেম ফ্লোয়েম এগুলো আছে, তো পাতার যে জাইলেম ট্রাকিড আছে, এই ট্রাকিডের শেষ প্রান্তে এসে পানিটা জমা হবে। আর আমরা গঠনে বলেছিলাম যে পানি গহ্বরের ঠিক নিচে কতগুলো অসংলগ্ন কোষ আছে, এই অসংলগ্ন কোষগুলোর নাম হলো এপিথেল। এই যে আমরা এখানে কার্সর দিয়ে দেখাচ্ছি, এগুলো হলো সেই এপিথেল বা এপিথেলিয়াম। আর এপিথেলিয়ামের শেষ প্রান্তে ছিল ট্রাকিড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্যার অসংলগ্ন থাকবে। অসংলগ্ন মানে হলো যে গহ্বরের নিচে এরা কিন্তু কোনো নির্দিষ্ট ভাবে সাজানো নাই। হ্যাঁ, জাস্ট এলোমেলো ভাবে সাজানো আছে, এই জন্য বলা হচ্ছে অসংলগ্ন। ঠিক আছে, এখানে কিন্তু কোথাও মানে বড় এপিথেম আছে, কোথাও ছোট এপিথেম আছে, এবং দেখা গেল যে এক সারির মধ্যে আরেক সারি এপিথেম ঢুকে গেছে। এই জন্য এলোমেলো ভাবে সাজানো বা অসংলগ্ন ভাবে এপিথেম গুলো এখানে বিন্যস্ত। তাহলে আমরা বলেছিলাম যে ট্রাকিডের শেষ প্রান্তে পানিগুলো এসে জমা হয়, সেই পানিগুলো আস্তে আস্তে এখন এপিথেমে প্রবেশ করে, আর এপিথেম থেকে আস্তে আস্তে পানি গহ্বরে পানিটা জমা হবে। তো ভোরবেলায়, হ্যাঁ, ভোরবেলায় তখন কি হবে, এই পানি গহ্বরের পানিগুলো যে পাতার কিনারায় যে রন্ধ্র আছে, সে রন্ধ্রে এসে উপস্থিত হবে। যার কারণে আমরা কচু, টমেটো ইত্যাদি উদ্ভিদের পাতার কিনারায় সকালবেলায় বা ভোরে আমরা জলের বিন্দু দেখতে পাই। কিন্তু যত বেলা বাড়তে থাকে, যখন সূর্য উঠে যায়, সূর্যের তাপে আস্তে আস্তে সেগুলো বাষ্পায়িত হয়ে যায়। বা অনেক সময় দেখা গেল যে এই পানিগুলো আবার সালোক সংশ্লেষণেও সে উদ্ভিদ ব্যবহার করতে পারে। স্যার হ্যাঁ বলো। ট্রাফিক থেকে হচ্ছে এপিথেমে যাবে। হ্যাঁ, ট্রাকিড থেকে এপিথেমে যাবে, এপিথেম থেকে যাবে পানি গহ্বর। আর সকালবেলায় সেই পানি গহ্বরের পানিগুলো এই হাইড্রাথোর যে রন্ধ্র আছে, সেই রন্ধ্র দিয়ে বের হয়ে যাবে। ওকে, জি স্যার। তাহলে এখানে পানি গহ্বরে যখন পানির চাপটা বেশি হবে, তখন এই রন্ধ্র দিয়ে পানিটা বের হয়ে যায়। আচ্ছা, অনেক স্যার সময় রাতে বের হতে পারে না কেন? না, রাত্রে বের হতে পারবে না, সকালবেলা, কারণ পানিটা জমা হবে সেই সকালবেলার দিকে। ঠিক আছে, রাত্রে বেলায় হবে না। আচ্ছা, আমরা অনেক সময় স্টোমাটা আর হাইড্রাথোর মানে পত্ররন্ধ্র আর হাইড্রাথোরের মধ্যে পার্থক্য চাই। তাহলে স্টোমাটা আর হাইড্রাথোরের মধ্যে যদি আমরা পার্থক্য চাই, 3টা বা 4টা যদি আমরা পার্থক্য বলি, তাহলে আমরা কি কি পার্থক্য বলতে পারি? তাহলে আমরা বলবো যে পত্ররন্ধ্রের অবস্থান কোথায় ছিল? কি বলতে পারবা, পত্ররন্ধ্র কোথায় এপি অবস্থান? পাতার ত্বকে হ্যাঁ, পাতার ঊর্ধ্বত্বকে পাতার হলো নিম্নত্বক আর ঊর্ধ্বত্বক। হ্যাঁ, নিম্নত্বকে বেশি থাকে, ঊর্ধ্বত্বকে কম থাকে। আর এর ক্ষেত্রে আমরা বলবো হাইড্রাথোরের অবস্থান কোথায়, পাতার চিনারা। পাতার কিনারায়। কিনারে। পাতার কিনারায়। আমরা আরেকটা কথা বলতে পারি, পত্ররন্ধ্রে যে পানিটা, সেই পানিটা কি আকারে নির্গত হয়? পত্ররন্ধ্রের পানিটা কি বাষ্পাকারে। বাষ্প আকারে। আর এখানে আমরা বলবো যে হাইড্রাথোরের মাধ্যমে পানি তরল আকারে নির্গমন হয়। ওকে, তরল আকারে। আচ্ছা, আরেকটা পার্থক্য আমরা বলতে পারি যে পত্ররন্ধ্রে যে পানিটা বাষ্পায়িত হয়, সেটা কে নিয়ন্ত্রণ করে? রক্ষী কোষ। কে নিয়ন্ত্রণ করে? রক্ষী কোষ। রক্ষীকোষ। কিন্তু এখানে কিন্তু রক্ষী কোষ নিয়ন্ত্রণ করবে না। ঠিক আছে, এখানে রক্ষী কোষ নিয়ন্ত্রণ করবে না। আচ্ছা, আরেকটা পার্থক্য হলো যে আমরা পত্ররন্ধ্রের যে পানিটা যখন বাষ্পায়িত হয়, হ্যাঁ, বাষ্পায়নের ফলে ওখানে আমরা দেখি না যে ওখানে পাতার পরে কোনো সাদা স্পট আমরা দেখি না। আমজাম কাঁঠালিতে আমরা দেখবো যে কোনো সাদা স্পট নাই। কিন্তু কচু, তারপরে টমেটো ইত্যাদি উদ্ভিদের পাতায় অনেক সময় সাদা স্পট দেখা যায়। সেই সাদা স্পট গুলো আসলে কি? সেই সাদা স্পট গুলো আসলে লবণ। তাহলে আমরা বলতে পারি যে পত্ররন্ধ্রের মাধ্যমে, হ্যাঁ, খনিজ লবণ
মুক্তি হয় না। আর এর ক্ষেত্রে আমরা কি বলবো যে হাইড্রোথোরের মাধ্যমে খনিজ লবণ পানির সাথে বের হয়ে যায়, কিছু পরিমাণ খনিজ লবণ বের হয়ে যায়। এজন্য সাদা দাগ দেখা যায়। হ্যাঁ, এই জন্য সাদা দাগ দেখা যায়। যেমন আমাদের মধ্যেও দেখবো যে আমরা গরমের সময় যখন খুব বেশি ঘেমে যাই, তখন আমাদের যদি কালো জামা কাপড় থাকে, তাহলে সেই সাদা সাদা দাগ দেখা যায়, দেখা যায় না? সেগুলো জি আসলে কি? স্যার দেখা যায়। সেগুলো আসলে লবণ। লবণ। আসলে লবণ। তো এরকম এই কচু, টমেটো, ঘাস ইত্যাদি উদ্ভিদের পাতাতেও কিছু সাদা স্পট থাকবে, ওগুলো আসলে লবণ। ওকে, তাহলে আমাদের জি স্যার। ফার্স্ট লেকচার শেষ, ত্বকীয় টিস্যুতন্ত্র শেষ। এবার আমরা, স্যার একটা হ্যাঁ বলো। প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার বায়ু কুঠুরি বা শ্বাস কুঠুরি কি? হ্যাঁ আবার বলো। বায়ু কুঠুরি বা শ্বাস কুঠুরি? ও, ওটা হলো ওই যে পত্ররন্ধ্রর মধ্যে, মানে ওখানে আমরা দেখেছিলাম। আমি আবার ওদের বের করি। এই যে এখানে খেয়াল করো, এটা হলো সেই রক্ষী কোষ, দুইটা রক্ষী কোষ। দুই রক্ষী কোষের মাঝখানে আছে পত্ররন্ধ্র, আর পত্ররন্ধ্রের নিচে আছে হলো বায়ু গহ্বর বা বায়ু কুঠুরি, বা এটাকে আমরা বলছি শ্বাস কুঠুরি। হ্যাঁ, এখানে আসলে পানিটা এসে জমা হবে। হ্যাঁ, এটা এই যে বায়ু কুঠুরি বা শ্বাস কুঠুরি, এখানে এসে পানিটা জমা হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি স্যার। আর আমরা কি বলবো, যখন হলো রন্ধ্র, পত্ররন্ধ্র দিয়ে আমরা কি কাজ হয়? শোষণের কাজ হয় না? জি শোষণের স্যার। কাজ হয় না, যে অক্সিজেন গ্রহণ করবে আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করবে। তাহলে এই অক্সিজেন যখন আসবে, তখন এখানকার পানিতে সেটা দ্রবীভূত হয়ে উদ্ভিদের মধ্যে ব্যাপনের মাধ্যমে প্রবেশ করবে। এই জন্য এটাকে আমরা বলতে পারি শ্বাসকষ্ট। ঠিক আছে, কারণ আমরা জানি স্যার বুঝতে পারছি। পত্ররন্ধ্রের মাধ্যমে 3 ধরনের শারীরবৃত্তীয় কাজ হয়। কি কি? একটা হলো শোষণ, একটা হলো সালোক সংশ্লেষণ, আর একটা হলো প্রসারণ। আচ্ছা, আমরা এবার থার্ড লেকচারে যাই। স্যার বায়োকুটুরিতে পানি জমা হয় কেন? পানি জমা হবে ওখান কারণ, থেকেই পরে মানে পানি বের আমাদের যে হয়ে যায়। আমাদের যে উদ্ভিদের যে শরীরে, হ্যাঁ, অনবরত কিন্তু শারীরবৃত্তীয় কাজগুলো হচ্ছে। আর সেই শারীরবৃত্তীয় কাজগুলো যখন সম্পূর্ণ হয়ে যায়, তখন উদ্ভিদের যে অপ্রয়োজনীয় পানিগুলো আছে, সেই পানিগুলো ওই বায়ুকুঠুরিতে জমা হবে। হ্যাঁ, কি কারণে জমা হবে? কারণ প্রশোধনের জন্য জমা হবে, কারণ সেই অপ্রয়োজনীয় পানিগুলো তার দরকার নাই, তখন সে প্রশোধনের মাধ্যমে সেই পানিগুলো বের করে দেয়। বুঝছো? জি স্যার। আচ্ছা, আমরা স্যার এখন, হ্যাঁ বলো। আমরা কি হচ্ছে, স্যার আমরা কি শর্ট সিলেবাস অনুযায়ী মানে পড়ছি এখন? আমাদের শর্ট সিলেবাসে টিস্যু চ্যাপ্টারটা আছে, তাহলে আমাদের এটা পড়তে হবে। ঠিক আছে, শর্ট সিলেবাসে মানে পড়েছি, আবার কিছু শর্ট সিলেবাসের বাইরেও আমরা পড়েছি, কিন্তু টিস্যু ভাগ্যক্রমে শর্ট সিলেবাসের অন্তর্গত। এরপরে যে জি স্যার। চ্যাপ্টারটা আছে উদ্ভিদ শারীরতত্ত্ব, সেটাও কিন্তু শর্ট সিলেবাসে আছে। হ্যাঁ, আমরা শর্ট সিলেবাসে যেগুলো আছে, পরবর্তী যে চ্যাপ্টার গুলো আছে, সেগুলো আগে শেষ করব। তারপরে যদি সময় পাই, তাহলে এক্সট্রা অন্যগুলো আমরা অন্য চ্যাপ্টার গুলো ধরবো। কারণ তোমাদের হয়তো এইচএসসি পাস করে যাবা, কিন্তু এইচএসসি পাস করে যাওয়ার পরে যখন তুমি অ্যাডমিশন দিতে যাবা, তখন কিন্তু তোমাকে পুরো বইটাই পড়তে হবে, তাই না? জি স্যার অ্যাডমিশন। হ্যাঁ, তাহলে তো তোমাকে তখন তো আর এই শর্ট সিলেবাস মানবে না। এই কারণে আমরা চেষ্টা করব যে শর্ট সিলেবাস শেষ করে, যদি সময় পাই হাতে, স্যার অ্যাডমিশনে পুরো বই পড়তে হবে? হ্যাঁ, অ্যাডমিশনে পুরো বই পড়তে হবে। স্যার এখন তাহলে আমাদের শর্ট সিলেবাস করলো কেন? এখন তো আমাদের আরো বেশি ক্ষতি করলো তাহলে। এখনো ওই প্রজ্ঞাপনটা আসে নাই যে তোমাদের যেহেতু শর্ট সিলেবাস দিয়েছে, এখন অ্যাডমিশনে এই শর্ট সিলেবাসই থাকবে না পুরো বইটাই থাকবে, এটা এখনো যেহেতু প্রজ্ঞাপন আসে নাই, এই কারণে এই মুহূর্তে এটা কিছু বলা যাচ্ছে না। তো আপাতত তোমাদের আহ, সবই পড়তে হবে, আর এইচএসসি পরীক্ষার জন্য শর্ট সিলেবাস পড়বা। ওকে। জি স্যার। জি স্যার। আচ্ছা, শুরু তাহলে করেন। আমরা তাহলে ত্বকীয় টিস্যুতন্ত্র শেষ করেছি, এখন আমরা আসছি ভিত্তি বা গ্রাউন্ড টিস্যুতন্ত্র। তো ভিত্তি বা গ্রাউন্ড টিস্যুতন্ত্রের দুইটা অংশ, একটা হলো বহিঃস্থলীয় অঞ্চল, একটা হলো অন্তঃস্থলীয় অঞ্চল। আর পাতার গ্রাউন্ড টিস্যু। আমরা প্রথমে আসি আহ বহিঃস্থলীয় অঞ্চলে, আমরা প্রথম আসবো। তো ভিত্তি বা গ্রাউন্ড টিস্যুতন্ত্র কি? আমরা ত্বকের টিস্যুতন্ত্র অলরেডি শেষ করেছি, পরিবহন টিস্যুতন্ত্র আমরা এখনো যাই নাই।
তাহলে ত্বকীয় টিস্যুতন্ত্র আর পরিবহন টিস্যুতন্ত্র ছাড়া উদ্ভিদ দেহের অন্যান্য অংশ গঠনকারী টিস্যুতন্ত্রকে একত্রে ভিত্তি বা গ্রাউন্ড টিস্যুতন্ত্র বলে। এটি আদি টিস্যুতন্ত্র নামেও পরিচিত। উৎপত্তি পেরিব্লেম নামক ভাজক টিস্যু থেকে। এই টিস্যুতন্ত্র এক বা একাধিক টিস্যু নিয়ে গঠিত এবং উদ্ভিদের অধিকাংশ অংশ এই টিস্যুতন্ত্রের অন্তর্গত। সাধারণত এই টিস্যুতন্ত্রে প্যারেনকাইমা কোষের অধিক্য থাকলেও কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা কোষও থাকে। পাতায় এই টিস্যুতন্ত্র শুধু প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। পাতায় অন্য কোনো টিস্যু থাকবে না, শুধু প্যারেনকাইমা থাকবে। কাজ প্রধানত বিপাককরণ, খাদ্য সঞ্চয়, আংশিকভাবে দৃঢ়তা প্রদান করা। আমরা একটু আগে বলেছিলাম যে ভিত্তি টিস্যুতন্ত্রকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। একটা বলেছিলাম যে বহিঃস্থলীয়, আর একটা হলো অন্তঃস্থলীয়। তাহলে বহিঃস্থলীয়, অন্তঃস্থলীয়। হ্যাঁ, সব উদ্ভিদের মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এই টিস্যুতন্ত্রকে প্রধানত স্পষ্ট দুভাগে ভাগ করা হয়। তো বহিঃস্থলীয় টিস্যু যদি আমরা মূল ধরি, মূলে আমরা দেখব কর্টেক্স আর অন্তঃস্থ। এটা একটু ভালো করে মনে মনে রেখো। যদি বহিঃস্থলীয় টিস্যু ধরি, মূলের প্রথমে কি আছে? প্রথমে আছে মূলত্বক, মূলডোম, মূলত্বক। আর মূলত্বকের পরেই যে স্তরটা থাকবে সেটা হলো কর্টেক্স, অন্তঃত্বক। তাহলে কর্টেক্স আর অন্তঃত্বক হলো বহিঃস্থলীয় টিস্যুর অংশ। কাণ্ডের ক্ষেত্রে আমরা দেখব যে কাণ্ডের যে কিউটিক্যাল বহিত্বক আছে, এই বহিত্বকের পরের যে স্তর সেটা হলো অধোত্বক, কর্টেক্স, অন্তঃত্বক। তাহলে কাণ্ডে আমরা বহিঃস্থলীয় টিস্যু তিনটি অংশ দেখব। পাতার ক্ষেত্রে মেসোফিল টিস্যু। হ্যাঁ, মেসোফিল টিস্যু আবার দুই ধরনের। যদি একবীজপত্রী পাতা হয় তাহলে এক ধরনের মেসোফিল টিস্যু, তার নাম হলো স্পঞ্জি প্যারেনকাইমা। আর যদি দ্বিবীজপত্রী পাতা হয় তাহলে সেখানে আমরা দুই ধরনের মেসোফিল টিস্যু দেখব, একটা হলো স্পঞ্জি মেসোফিল আর একটা হলো প্যালিসেড মেসোফিল। আচ্ছা, এখন তোমাদের কোশ্চেন হলো যে পাতায় আমরা দুই ধরনের দেখছি কেন? কারণ একবীজপত্রী পাতার এটা কি, একবীজপত্রী পাতার নামটা কি কেউ বলতে পারবা? এর আগে বলেছিলাম তোমাদের একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য পড়ানোর সময় তোমাদের বলা হয়েছিল যে একবীজপত্রী পাতা এবং দ্বিবীজপত্রী পাতাকে কি ধরনের পাতা বলা হয়, মনে আছে কারো? স্যার একটাতে সমান্তরাল বিন্যাস থাকে, না না, সমান্তরাল শিরাবিন্যাস না, আমরা আরেকটা বলছি পাতার ধরন, পাতার ধরনটা বলো। কারণ আমরা বলেছিলাম একবীজপত্রী পাতাগুলো সূর্যালোকের সাথে এমন ভাবে বিন্যস্ত থাকে যার কারণে উভয় পৃষ্ঠ সমান সূর্যালোক পায়। আর দ্বিবীজপত্রীর পাতাগুলো ঊর্ধ্ব পৃষ্ঠ বেশি সূর্যালোক পায় আর নিম্ন পৃষ্ঠ কম সূর্যালোক পায়। এই ধরনের পাতাগুলোর নাম কি ছিল? মনে নাই? দ্বিবীজপত্রী পাতা হলো বিষম পৃষ্ঠ পাতা, আর একবীজপত্রী পাতাগুলো কেমন? সমদ্বিপৃষ্ঠ। ঠিক আছে? তাহলে এই সমদ্বিপৃষ্ঠ পাতা হওয়ার কারণে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে স্পঞ্জি মেসোফিল থাকবে, আর দ্বিবীজপত্রী পাতা বিষম পৃষ্ঠ হওয়ার কারণে দুই ধরনের মেসোফিল থাকবে। অন্তঃস্থলীয় টিস্যু যদি মূল চিন্তা করি আমরা, মূলে তাহলে আমরা দেখবো পরিচক্র বা পেরিসাইকেল, মজ্জা, মজ্জারশ্মি। কাণ্ডেও ঠিক তাই, পরিচক্র, মজ্জা, মজ্জারশ্মি। আচ্ছা, এখন আমরা এগুলোর গঠন জানবো। তো বহিঃস্থলীয় অঞ্চল, তাহলে বহিঃস্থলীয় অঞ্চল ও তার আগে আমরা স্টিলি জিনিসটা কি সেটা একটু বুঝে নিই। হ্যাঁ, স্টিলি জিনিসটা হলো কি, পেরিসাইকেল স্তর হতে আরম্ভ করে ভাস্কুলার বান্ডল সহ কেন্দ্র পর্যন্ত অংশকে স্টিলি বলে। কি বললাম? পেরিসাইকেল স্তর হতে আরম্ভ করে ভাস্কুলার বান্ডল সহ কেন্দ্র পর্যন্ত অংশকে স্টিলি বলে। আমি পরে যখন ছবি বের করব তখন আমি আবার স্টিলটা দেখাই দেবো। তারপর তো এটুকু জেনে রাখো, পেরিসাইকেল স্তর হতে আরম্ভ করে ভাস্কুলার বান্ডল সহ কেন্দ্র পর্যন্ত অংশকে স্টিলি বলে। তাহলে স্টিলির বাইরের অংশকে আমরা বলবো বহিঃস্থলীয় অঞ্চল, আর স্টিলির ভিতরে যে অঞ্চলটা থাকবে সেটা হবে অন্তঃস্থলীয় অঞ্চল। তা আমরা এখন স্টিলির বাইরে আছি, স্টিলির বাইরে আর যে বাইরের যে ত্বক আছে সেই ত্বকের নিচে। তাহলে বহিঃস্থলীয় অঞ্চলের অবস্থান কোথায়? বহিঃস্থলীয় অঞ্চলের অবস্থান হবে, যদি মূল হয় তাহলে মূল ত্বকের নিচ থেকে আমরা বলবো যে স্টিলির বাইরের অংশ। আর যদি কাণ্ড হয়, কাণ্ডর ক্ষেত্রে আমরা কি বলবো? কাণ্ডের ক্ষেত্রে আমরা বলবো যে কাণ্ডের যে বহিত্বক আছে, বহিত্বক নিচ হতে আমরা বলবো যে স্টিলের বাইরের অংশ। আমরা ছবিতে আবার দেখাই দেবো। তো আমরা এখানে বলছি যে আমরা একটু আগে দেখলাম যে কাণ্ডের ক্ষেত্রে কি কি অংশ ছিল বহিঃস্থলীয় টিস্যুর?
আমরা বলেছিলাম না অধোতক, কর্টেক্স আর জি স্যার। আর মূলের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? মূলের ক্ষেত্রে অধোতকটা থাকবে না। মূলের ক্ষেত্রে বলেছিলাম কর্টেক্স আর থাকবে অন্ততক। ওকে, তাহলে আমরা অধোতক, তাহলে আমরা এটা কোথায় পাবো? কাণ্ড যদি হয় তাহলে কাণ্ডের যে বহিতক আছে এই বহিতকের পরের যে অংশ সেটাই হবে অধোতক। এবং এগুলো কি দ্বারা গঠিত? কোলেনকাইমা দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে আর স্ক্লেরেনকাইমা একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এই গঠিত হয় অধোতক। এবং অধোতকটা এক বা একাধিক স্তর দ্বারা গঠিত। সাধারণত কাণ্ডেই অধোতক থাকে, মূলে অনুপস্থিত। তাহলে কাণ্ডের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে কাণ্ডের অধোতক থাকবে। কাণ্ডকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা এবং ভেতরের অংশকে রক্ষা করা। কর্টেক্স, তাহলে অধোতকের নিচ হতে আরম্ভ করে অন্ততকের উপর পর্যন্ত অংশকে আমরা বলবো কর্টেক্স, এবং এটি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। বহুস্তর বিশিষ্ট মূলের ক্ষেত্রে, তাহলে মূলের ক্ষেত্রে কর্টেক্সটা হবে বহুস্তর বিশিষ্ট। কাণ্ডের কর্টেক্স কয়েক স্তর বিশিষ্ট। কোষগুলো গোল হওয়ার পাশাপাশি কোষের মাঝে আন্তঃকোষীয় ফাঁক থাকে। অনেক সময় স্ক্লেরাইড, তেল গহ্বর, রেজিন নালী বিক্ষিপ্তভাবে এই আন্তঃকোষীয় ফাঁক এলাকায় দেখা যাবে। কর্টেক্সের কাজ কি? পানি ও খাদ্য সঞ্চয় মূলের কর্টেক্সের প্রধান কাজ। কাণ্ডের কর্টেক্সের কাজ কি? পানি ও খাদ্য সঞ্চয় ছাড়াও উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা ও সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করাতে সাহায্য করে। তাহলে আমরা বহিঃস্থলীয় অঞ্চল শেষ করলাম। বহিঃস্থলীয় অঞ্চলের আমরা দুইটা অংশ শেষ করেছি, আরেকটা অংশ বাকি আছে, সেটা কি বলতো? অধোতক, কর্টেক্স, আরেকটা অংশ কি? অন্ততক। অন্ততক। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, তাহলে আমরা এখানে অধোতক আর কর্টেক্সটা তোমাদের একটু দেখাই। বাম দিকে যে চিত্রটা দেখতে পাচ্ছি সেটা হলো একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের প্রস্থচ্ছেদের একাংশ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কিউটিকল, কিউটিকলের পরে আছে এপিডার্মিস বা বহিতক, বহিতকের নিচে আছে হাইপোডার্মিস, বা অধোতক। তাহলে বহিতকের ঠিক নিচে, আর এখানে আমরা বলছি যে কর্টেক্সের উপরে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে কোষগুলো স্ক্লেরেনকাইমা কোষ দ্বারা গঠিত। যখনই এরকম ডবল ফোল্ডিং দেওয়া থাকবে সেই কোষগুলো অবশ্যই স্ক্লেরেনকাইমা। তাহলে এখানে অধোতক একাধিক স্তর বিশিষ্ট এবং স্ক্লেরেনকাইমা কোষ দ্বারা গঠিত। আর আমরা এখানে দেখতে পাচ্ছি মূলের ক্ষেত্রে কি অধোতক দেখতে পাচ্ছি? মূলত্বকের নিচে কি কোনো অধোতক আছে? না স্যার। নাই। এবার আসো কর্টেক্স। তাহলে কর্টেক্স হলো অধোতকের নিচে, কাণ্ডের ক্ষেত্রে আমরা দেখব, এবং এখানে দেখতে পাচ্ছি অধোতকের যে কোষগুলো সেগুলো প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। আর প্যারেনকাইমা কোষগুলো এমন ভাবে সাজানো থাকে যার কারণে আন্তঃকোষীয় ফাঁক আমরা দেখতে পাচ্ছি। আর কাণ্ডের যে কর্টেক্স, সেই কর্টেক্সটা হলো কয়েক স্তর বিশিষ্ট, মানে গোনা যাচ্ছে, 5টা বা 6টা স্তর এখানে আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি মূলত্বকের পরে যে স্তর সেটা হলো কর্টেক্স। কর্টেক্স এখানে কিন্তু অগণিত, বহু স্তর বিশিষ্ট। এবং এখানেও আমরা দেখবো এখানে প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। আর পাশাপাশি যে প্যারেনকাইমা কোষগুলো আছে তাদের মাঝে কিন্তু আন্তঃকোষীয় ফাঁক বিদ্যমান। ঠিক আছে, তাহলে আমরা অধোতক আর কর্টেক্স এখানে আমরা বুঝতে পারলাম। জি স্যার। আচ্ছা, এবার একটু অন্ততক খেয়াল করো। আমরা কিন্তু কাণ্ডে কিন্তু কোনো অন্ততকের অবস্থান দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি একবীজপত্রী কাণ্ডে কিন্তু অন্ততক থাকে না। একবীজপত্রী কাণ্ডে কি থাকবে না? অন্ততক থাকবে না। থাকবেন। আর দ্বিবীজপত্রী কাণ্ডে, যেহেতু তোমাদের আবার দ্বিবীজপত্রী কাণ্ড বা মূল তোমাদের কিন্তু সিলেবাসে নাই, দ্বিবীজপত্রী কাণ্ডে আবার দ্বিবীজপত্রী কাণ্ডে আবার অন্ততক আছে। ওকে, তাহলে মনে রাখো একবীজপত্রী কাণ্ডে অন্ততক নাই, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে অন্ততক আছে। এবার মূলের ক্ষেত্রে দেখো যে কর্টেক্সের নিচে আমরা দেখতে পাচ্ছি এক সারি, এই যে আমরা এক সারি বৃত্তাকারে সজ্জিত আছে অন্ততক। ঠিক আছে, তাহলে এক সারি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত, এখানে আমরা অন্ততক দেখব। ওকে, আর অন্ততকের কোষগুলো কি রয়েছে? অন্ততকের কোষগুলো পাশাপাশি ঘন সন্নিবিষ্ট আছে না? তাদের মাঝে কি কোনো গ্যাপ আছে? কোনো গ্যাপ নাই। না স্যার। হ্যাঁ, কোনো গ্যাপ নাই। তাহলে আর এখানে কি হয় যে অন্ততকের যে কোষগুলো আছে প্যারেনকাইমা কোষ, পাশাপাশি দুটি প্যারেনকাইমা কোষের মাঝখানে কিছু পদার্থ জমা হয়, কিছু শর্করা জাতীয় পদার্থ জমা হয়। সেই পদার্থ জমা হওয়ার কারণে এখানে এক বিজ্ঞানী ক্যাসপেরির নাম অনুযায়ী সেটাকে বলা হয় ক্যাসপেরিয়ান ফিতা।
তাহলে মূলের অন্ততকে যে প্যারেনকামা কোষের মাঝে যে প্রস্থপ্রাচীর আছে সেই প্রস্থপ্রাচীরে এই শর্করা জাতীয় পদার্থ জমা হয়ে ক্যাসপিডিয়ান ফিতা তৈরি করে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে দুইটি প্যারেনকামা কোষের মাঝখানে যে প্রস্থপ্রাচীর সেই প্রস্থপ্রাচীরে এই শর্করাগুলো জমা থাকে, একে আমরা বলবো ক্যাসপিডিয়ান ফিতা। আচ্ছা, এবার আমরা আসি অন্ততক। অন্ততক ও স্টিলটা তোমাদের বোঝানো হয় না, স্টিলটা বোঝাই দিই। স্টিলিটা একটু বুঝে নাও। তাহলে মূলের ক্ষেত্রে একটু খেয়াল করো, কেন্দ্রে আছে হলো মজ্জা, আর অন্ততকের পরের যে লেয়ারটা একটু খেয়াল করো, সেখানে কিন্তু পেরিসাইকেল আছে। হ্যাঁ, পেরিসাইকেল বা আমরা কি বলবো পরিচক্র। তাহলে আমরা বলবো যে স্টিলি কাকে বলে। তাহলে মূল বা কাণ্ডের কেন্দ্রের মজ্জা হতে, এটা হলো মজ্জা, মজ্জা হতে পেরিসাইকেল পর্যন্ত বিস্তৃত যে অঞ্চল তাকে আমরা বলবো স্টিলি। মনে থাকবে? তাহলে মূল বা কাণ্ডের কেন্দ্রের মজ্জা থেকে শুরু করে পেরিসাইকেল পর্যন্ত বিস্তৃত অঞ্চল, একে আমরা বলবো স্টিলি। তাহলে স্টিলির মধ্যে কি কি থাকবে? স্টিলির মধ্যে থাকবে হলো পরিচক্র থাকবে, মজ্জা রশ্মি থাকবে, মজ্জা থাকবে, জাইলেম আর ফ্লেম থাকবে। তাহলে স্টিলি ইকুয়াল টু হলো ভাস্কুলার বান্ডেল প্লাস অন্তঃস্থলীয় অঞ্চল। স্টিলি ইকুয়াল টু কি? স্টিল ইকুয়াল টু ভাস্কুলার বান্ডেল মানে পরিবহন টিস্যুতন্ত্র প্লাস অন্তঃস্থলীয় অঞ্চল। তাহলে স্টিলের ভিতরে যে অন্তঃস্থলীয় অঞ্চল, সেই অন্তঃস্থলীয় অঞ্চল কি নিয়ে গঠিত? কেন্দ্রে থাকবে হলো মজ্জা, মজ্জা রশ্মি আর পেরিসাইকেল। মজ্জা, মজ্জা রশ্মি আর পেরিসাইকেল এগুলো হলো অন্তঃস্থলীয় অঞ্চলের অংশ। আর যদি আমরা স্টিলি বলি, তাহলে স্টিলি হবে কি? এই অন্তঃস্থলীয় অঞ্চলের সাথে আমরা জাইলেম, ফ্লেম এগুলোকে অ্যাড করে দিব, তাহলে আমরা হয়ে যাবে স্টিলি। তাহলে আমরা কি স্টিলি বোঝাতে সক্ষম হয়েছি? স্টিলের মধ্যে এন্ডোডার্মিস থাকবে না? না, স্টিলের মধ্যে এন্ডোডার্মিস থাকবে না, স্টিলের বাইরে। হ্যাঁ, আমরা একটু আগে বললাম না বহিঃস্থলীয় টিস্যু, তাহলে বহিঃস্থলীয় টিস্যুর মধ্যে কি ছিল? অন্তঃত্বক ছিল না? তাহলে অন্তঃত্বকটা হলো জি স্যার। স্টিলের বাইরের অংশ, এই জন্য সে বহিঃস্থলীয়র মধ্যে পড়ে গেছে। ওকে, সবাই জি এটা স্যার। বুঝতে পেরেছো? সবাই কি এটা বুঝতে পেরেছো স্টিলি কাকে বলে? তাহলে স্টিল ইকুয়াল টু কি? স্টিল ইকুয়াল টু কি বলবো? স্যার মজ্জা, মজ্জা রশ্মি, হ্যাঁ, আর পেরিসাইকেল। মজ্জা, মজ্জা রশ্মি, পেরিসাইকেল, পেরিসাইকেল। এই তিনটাকে একসাথে যদি আমি বলি অন্তঃস্থলীয় অঞ্চল, প্লাস প্লাস আমরা বলবো ভাস্কুলার বান্ডেল। ভাস্কুলার বান্ডেল মানে জাইলেম ফ্লেম। ওকে, জি স্যার। আচ্ছা আমরা এবার আসি তাহলে অন্তঃস্থলীয় অঞ্চলে যাবো এবার। ও অন্তঃত্বকটা মনে হয় নাই। অন্তঃত্বক, তাহলে আমরা বলবো অন্তঃত্বক স্ত্রীর বাইরে এবং কর্টেক্সের নিচে। আমরা কর্টেক্সের নিচে দেখলাম, স্ত্রীর বাইরেও আছে। একই স্তর বিশিষ্ট অন্তঃত্বক অবস্থিত। মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে অন্তঃত্বক বিদ্যমান। এটাও আমি তোমাদের আগে বলেছি যে একবীজপত্রী মূল হোক বা দ্বিবীজপত্রী মূল হোক অন্তঃত্বক থাকবে। একবীজপত্রী কাণ্ডে অন্তঃত্বক নাই, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে অন্তঃত্বক বিদ্যমান। এই স্তরের কোষগুলো পিপাকৃতি ও ফাঁকবিহীন ভাবে সন্নিবেশিত। এটা বলা হয়েছে। মূলের অন্তঃত্বকের যে কোষে প্রস্থ ও পার্শ্বপ্রাচীরের সুবিরিন ও লিগনিন, আমরা বলেছিলাম, এই কথাটাও বলেছিলাম যে শর্করা জাতীয় পদার্থ জমা হবে, জমা হয়ে ফিতার মতো যে বেষ্টনী সৃষ্টি করবে তাকে ক্যাসপিডিয়ান স্ট্রিপ বা ক্যাসপিডিয়ান ফিতা বলা হয়। এটা কিন্তু একটু আগে তোমাদের বলেছিলাম। অন্তঃত্বকের জি স্যার। যে অন্তঃত্বকের যেসব কোষ প্রাচীর পাতলা তাদেরকে আমরা বলবো প্যাসেজ সেল। হ্যাঁ, অন্ততকে যেসব প্যারেনকামা কোষের কোষ প্রাচীর পাতলা হবে তাদেরকে আমরা বলবো প্যাসেজ কোষ। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে অনেক সময় এই স্তরে প্রচুর শ্বেতসার কণিকা বিদ্যমান থাকায় এই স্তরকে শ্বেতসার আবরণ বা স্টার্চ শীট বলে। তাহলে যখন আমরা বলছি মূলের যে প্যারেনকামা কোষের যে প্রস্থপ্রাচীর সেখানে যদি সুবিরিন আর লিগনিন জমা হয় তাহলে আমরা সেটাকে বলবো ক্যাসপিডিয়ান ফিতা। আবার দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের যে অন্তঃত্বক, সেই অন্তঃত্বকের প্রস্থপ্রাচীরে যদি আমরা স্টার্চ জমা হতে দেখি তাহলে সেটাকে আমরা বলবো স্টার্চ শীট। তাহলে মূলের ক্ষেত্রে এক নাম আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে আরেক নাম। হ্যাঁ, নাম আলাদা হওয়ার পিছনে কারণ হলো যে শর্করার ডিফারেন্স। হ্যাঁ, মূলে এক ধরনের শর্করা থাকছে আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে আরেক ধরনের শর্করা থাকছে।
অন্ততক সম্ভবত খাদ্য সঞ্চয়, ভেতরের অংশকে রক্ষা এবং মূলচাপ নিয়ন্ত্রণ করায় ভূমিকা রাখে। ভাস্কুলার বান্ডেল ও ত্বক সংলগ্ন কোষগুলো যাতে বায়ু ও পানিতে আবদ্ধ হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, সেজন্য অন্ততক বাঁধের মতো কাজ করে। তাহলে আমরা কি বললাম, ভাস্কুলার বান্ডেল এবং তার আশেপাশের যে কোষগুলো আছে, এই আশেপাশের কোষগুলো যাতে বায়ু ও পানিতে আবদ্ধ হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, সেই জন্য অন্ততক বাঁধার মতো কাজ করে। বাঁধ মানে আমরা জানি নদীর পানি থেকে রক্ষা করে। তাহলে এখানে ভিতরের যে আছে সে বায়ু এবং পানি থেকে আমাদের রক্ষা করবে। এবার আসবো অন্তঃস্থলীয় টিস্যু। তোমাদের বলা হয়েছিল যে অন্তঃস্থলীয় টিস্যু কি কি নিয়ে গঠিত, সেটা কিন্তু বলা হয়েছিল। তাহলে আমরা বলবো পরিবহন টিস্যু ছাড়া পেরিসাইকেল স্তর হতে আরম্ভ করে মূল ও কাণ্ডের কেন্দ্র পর্যন্ত অন্তঃস্থলীয় অঞ্চলের বিস্তৃতি। অর্থাৎ স্টিলি থেকে যদি আমরা ভাস্কুলার বান্ডেলকে বাদ দিয়ে দিই, স্টিলি থেকে যদি আমরা ভাস্কুলার বান্ডেল বা পরিবহন টিস্যু গুচ্ছকে বাদ দিয়ে দিই, তাহলে যে অংশগুলো থাকবে সেগুলোই হলো অন্তঃস্থলীয় টিস্যু। তাহলে আমরা স্টিল ইকুয়াল টু বলেছিলাম মজ্জারশ্মি, তারপর হলো পেরিসাইকেল প্লাস ভাস্কুলার বান্ডেল। তাহলে আমরা এখন ভাস্কুলার বান্ডেলকে বাদ দিয়ে দিয়েছি। বাদ দিলে পেরিসাইকেল হতে আরম্ভ করে মূল বা কাণ্ডের যে ভিতরে যে মজ্জা আছে, সে মজ্জা পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে আমরা বলবো অন্তঃস্থলীয় টিস্যু বা অন্তঃস্থলীয় অঞ্চল। পরিচক্র, আমরা কিন্তু এই পরিচক্র বা পেরিসাইকেলের অবস্থান দেখিয়েছিলাম। তাহলে আমরা বলবো মূলের ক্ষেত্রে অন্তঃত্বকের নিচে এবং ভাস্কুলার বান্ডেলের বাইরে এক বা একাধিক স্তরে বিন্যস্ত বিশেষ টিস্যুকে পরিচক্র বা পেরিসাইকেল বলে। তাহলে এরা কি দ্বারা গঠিত? প্যারেনকাইমা টিস্যু অথবা স্ক্লেরেনকাইমা টিস্যু অথবা দুই ধরনের টিস্যুর মিশ্রণে এই পেরিসাইকেল গঠিত হতে পারে। ওকে, তাহলে আমরা একটু আগে দেখেছিলাম যে একবীজপত্রী মূলে আমরা দেখেছিলাম যে অন্তঃত্বকের নিচে এক সারি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত পেরিসাইকেল ছিল। আর আমরা একটু আগে যে ছবিটা দেখেছিলাম কাণ্ডের, একবীজপত্রী কাণ্ডে, ওখানে কি অন্তঃত্বক ছিল? ওখানে কি অন্তঃত্বক ছিল? না স্যার। তাহলে অন্তঃত্বক যদি না থাকে, তাহলে একবীজপত্রী কাণ্ডের অন্তঃত্বকও নাই, তার পেরিসাইকেলও নাই। আর আমরা বলেছিলাম দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তঃত্বক আছে, মানে তার পেরিসাইকেলও আছে। তাহলে কিছু জলজ উদ্ভিদের মূলে বা কাণ্ডে, স্যার বলো। স্যার একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের পরিচক্র না থেকে অন্য সবগুলো থাকবে না? এই যে ছবিটা দেখো, এটা হলো একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। তাহলে অন্তঃত্বক থাকার কথা ছিল কোথায়? কর্টেক্সের নিচে। তাহলে আমরা কর্টেক্সের নিচে কিন্তু কোনো অন্তঃত্বক দেখছি না। আর অন্তঃত্বক না থাকার কারণে এখানে কিন্তু পরিচক্রটাও নাই। তাহলে পরিচক্রটা আর অন্তঃত্বকটা নাই, কিন্তু এখানে আমরা দেখবো যে মজ্জারশ্মি এগুলো আছে। বুঝতে পারছো? জি স্যার। আর যদি এটা যদি দ্বিবীজপত্রী হতো, তাহলে আমরা দেখতে পেতাম কর্টেক্সের নিচে অন্তঃত্বকও ছিল, আবার পেরিসাইকেলও ছিল। যেহেতু এখানে ছবি নাই, এই জন্য আমরা দেখাতে পারছি না। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আসছি আমরা তো ছিলাম অন্তঃস্থলীয়। তাহলে জলজ উদ্ভিদের মূলে বা কাণ্ডে পরিচক্র নাই। মূলে পরিচক্র এক স্তর বিশিষ্ট, কিন্তু কুমড়া ও কুমারিকা কাণ্ডে এটি বহু স্তর বিশিষ্ট স্ক্লেরেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। তাহলে মূলে আমরা এক স্তর বিশিষ্ট দেখলাম, কিন্তু যদি দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড হয়, তাহলে আমরা সেখানে দেখব যে পরিচক্র একাধিক স্তর দ্বারা গঠিত এবং স্ক্লেরেনকাইমা টিস্যু দ্বারা গঠিত হবে। স্ক্লেরেনকাইমা টিস্যু শুধু ফ্লোয়েমের মাথায় অবস্থান করে, এটিকে আমরা বলবো হার্ড বাস্ট বা গুচ্ছ টুপি। তাহলে এই স্তর হতে সেকেন্ডারি ভাবে টিস্যুর সৃষ্টি হয়। পরিচক্রর কাজ কি? খাদ্য সঞ্চয়, কাণ্ডকে দৃঢ়তা প্রদান, পার্শ্ব মূল সৃষ্টি করা এবং কাণ্ডে অস্থানিক মূল সৃষ্টি করা এদের কাজ। মজ্জা মজ্জা কি? তাহলে পরিবহন টিস্যুগুচ্ছ দিয়ে পরিবেষ্টিত মূল বা কাণ্ডের কেন্দ্রস্থলের অংশকে মজ্জা বলা হয়। আমরা মজ্জা একটু আগে দেখালাম। গ্রাউন্ড ভাজক টিস্যু হতে এদের উৎপত্তি। এটি সাধারণত প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত, তবে কখনো কখনো স্ক্লেরেনকাইমা কোষ দিয়ে গঠিত হয়। সাধারণত মজ্জায় পাশাপাশি কোষের মধ্যে ফাঁক থাকে, কিন্তু কিছু কিছু উদ্ভিদের কাণ্ডে মজ্জা কোষ নষ্ট হয়ে কাণ্ডের কেন্দ্রস্থল
হ্যাঁ একটি শূন্যস্থানের সৃষ্টি করে। যেমন কুমড়া, কুমড়ার কাণ্ড তোমরা দেখেছো কিনা জানি না, অনেক সময় যদি বাসায় কুমড়ার শাক নিয়ে আসে তাহলে তার কাণ্ডটা কেটে তোমরা লক্ষ্য করতে পারো যে ভিতরে কিন্তু ফাঁকা থাকে। হ্যাঁ পাইপের কেউ মতো। কেউ খেয়াল করেছো কুমড়ার পাইপের মতো থাকে। হ্যাঁ ফাঁকা থাকে। তাহলে এদের কাজ কি? মজ্জার কাজ খাদ্য সঞ্চয় করা এদের প্রধান কাজ। স্ক্লেরেনকাইমা কোষ দিয়ে গঠিত হলে এটি সেই অংশকে দৃঢ়তা প্রদান করবে। মজ্জারশ্মি দুই ভাস্কুলার বান্ডল বরাবর, বান্ডলের মাঝ বরাবর মজ্জা থেকে পেরিসাইকেল পর্যন্ত বিস্তৃত এবং দেখতে রশ্মির মতো টিস্যুকে মজ্জারশ্মি বলে। তো এটি সরু লম্বা প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত পাতলা প্রাচীর বিশিষ্ট। কাজ খাদ্যবস্তু ও পানি পরিবহন এবং সঞ্চয় করা, প্রয়োজনে সেকেন্ডারি টিস্যু সৃষ্টি করা। তাহলে আমরা এই মজ্জারশ্মি যদি আমরা ছবিটা দেখি তাহলে আমরা দেখতে পারি, তাহলে এটা হলো সেই কেন্দ্রীয় মজ্জা, ঠিক আছে। আর আমরা বলছি মজ্জারশ্মি কোনগুলো, এই যে এটা হলো পেরিসাইকেল, পেরিসাইকেল হতে মজ্জা পর্যন্ত আমরা কতগুলো কোষের সারি দেখতে পাচ্ছি, হ্যাঁ রশ্মির মতো, হ্যাঁ বা সুতার মতো, এগুলোকে বলবো মজ্জারশ্মি। তাহলে এই মজ্জারশ্মি কার কার মাঝে আছে? জাইলেম আর ফ্লোয়েম এর মাঝে আছে। ওকে, তাহলে মজ্জারশ্মির অবস্থানটা বুঝতে পারলা? জি স্যার। এবার আমরা আসবো পাতার গ্রাউন্ড টিস্যু। পাতার গ্রাউন্ড টিস্যুকে আমরা কি বলবো? মেসোফিল। এটি অসংখ্য ক্লোরোপ্লাস্ট ও পাতলা প্রাচীরযুক্ত প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। বিষম পৃষ্ঠ পাতার মেসোফিল প্যালিসেড ও স্পঞ্জি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। প্যালিসেড প্যারেনকাইমা কোষগুলো ঘন, সন্নিবিষ্ট, লম্বাভাবে বিন্যস্ত। স্পঞ্জি প্যারেনকাইমা কোষগুলো প্রধানত অনিয়ত, ডিম্বাকার এবং এতে আন্তঃকোষীয় ফাঁক বিদ্যমান। সমাধিপ্রস্থ পাতায় মেসোফিল টিস্যু শুধু এক ধরনের, আর প্যারেনকাইমা টিস্যুতে স্পঞ্জি নতুবা প্যালিসেড দুই ধরনের থাকে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি বলবো? যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করা এটি কাজ। আমরা এখানে যে ছবিটা দেখাইছি সেটা কিন্তু একটা বিষম পৃষ্ঠ পাতা। তাহলে উপরের দিকে খেয়াল করো, উপরের দিকে কিন্তু আমরা যে মেসোফিল গুলো দেখাইছি সেগুলো হলো প্যালিসেড। সেই প্যালিসেড মেসোফিল গুলো কেমন দেখতে? লম্বা, হ্যাঁ এবং ঘনভাবে সন্নিবিষ্ট, মাঝে কিন্তু কোনো গ্যাপ নাই, আন্তঃকোষীয় ফাঁক নেই। আর এখানে আমরা কি দেখবো? যে এখানে আমরা প্রত্যেকটা কোষের ভিতরে দেখো একটা রেখার মতো ইউ ইউ আকৃতির একটা রেখা দেখতে পাচ্ছি, খেয়াল করেছো? জি স্যার। তাহলে ওই ইউ আকৃতির ওই রেখাগুলো হলো ক্লোরোপ্লাস্ট। ইউ আকৃতির রেখাটাই হলো ক্লোরোপ্লাস্ট। তাহলে আমরা বলবো প্যালিসেড যে প্যারেনকাইমা কোষ সেখানে ক্লোরোপ্লাস্ট বেশি থাকে। তাহলে কি কি বৈশিষ্ট্য বললাম? কোষগুলো লম্বা, সরু, অন্তঃকোষীয় ফাঁক থাকে না। হ্যাঁ ঘনভাবে সন্নিবিষ্ট, এই জন্য আন্তঃকোষীয় ফাঁক নেই। আর কোষগুলোতে কি রয়েছে? বেশি ক্লোরোপ্লাস্ট রয়েছে। এবার যদি আমরা স্পঞ্জিতে আসি, নিচে দেখো নিচের দিকে কিন্তু স্পঞ্জি আছে। স্পঞ্জিগুলোর আকৃতি কেমন? গোলাকার। গোলাকার। স্পঞ্জি প্যারেনকাইমা কোষগুলোর আকৃতি গোলাকার। আর এখানে আমরা ভিতরে দেখতে পাচ্ছি গোল আকৃতির ক্লোরোপ্লাস্ট। তাহলে এই ক্লোরোপ্লাস্ট গুলো এখানে কম থাকবে, ক্লোরোপ্লাস্ট এখানে কম থাকবে। আর এখানে এই স্পঞ্জি প্যারেনকাইমা কোষগুলো ঘনভাবে সন্নিবিষ্ট নয়, এই জন্য মাঝে কিন্তু গ্যাপ দেখতে পাচ্ছি, আন্তঃকোষীয় ফাঁক বিদ্যমান। বুঝছো? জি স্যার। তাহলে আমরা প্যালিসেড আর স্পঞ্জি দুইটা পার্থক্য বুঝলাম। তাহলে আমাদের থার্ড লেকচারও শেষ হয়ে গেল, ঠিক আছে। তাহলে আজকের পড়াতে যদি কোথাও কারো গ্যাপ থাকে বলতে পারো। ঠিক আছে, কারো গ্যাপ আছে কোথাও? স্যার পার্শ্বমূল মানে কোনটা? পার্শ্বমূল মানে কি হবে? যে প্রধান মূল আছে না, প্রধান মূল থেকে অনেক সময় শাখা মূল বের হয়, সেই শাখা মূল গুলোই হলো পার্শ্বমূল। ও আচ্ছা বলো তো, ধান গাছের পাতায় কোন ধরনের মেসোফিল টিস্যু থাকবে? ধান গাছের পাতা, বলো, ধান গাছের পাতায় কোন ধরনের মেসোফিল টিস্যু থাকবে? অ্যান্সারটি কি হবে?
এই যে আমরা এখানে বলছি না সমদ্বিপৃষ্ঠ, সমদ্বিপৃষ্ঠ পাতা মানে কি ধান গাছের পাতা। তাহলে ধান গাছের পাতায় এক ধরনের মেসোফিল টিস্যু থাকবে, হয় সেটা স্পঞ্জি আর না হলে প্যালিসাইডিক। যে কোনো এক ধরনের, যে কোনো এক ধরনের মেসোফিল টিস্যু স্যার থাকবে। কোনটা থাকবে? এই যে সমদ্বিপৃষ্ঠ পাতা, এটা হলো ধান। স্যার, হ্যাঁ বলো। স্যার এইটুকু কি হচ্ছে ক্লাসের শেষে হচ্ছে অ্যাড করে হ্যাঁ দিবেন রেকর্ডিং হ্যাঁ, ক্লাসটা? অ্যাড করে দেবো, অ্যাড করে দেবো। ওকে স্যার। আচ্ছা, যেটা বলছিলাম, হ্যাঁ, যাদের প্রশ্ন ছিল তারা কি এসেছো? আসনি না? না স্যার, কেউ তো জয়েন হয় নাই। স্যার আমি গ্রুপে বলবো? আচ্ছা বলে দাও, একটু আবার একটু জয়েন করতে বলো। ওকে স্যার। আচ্ছা, তোমাদের আর 5 মিনিট সময় নিব। হ্যাঁ, 5 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আচ্ছা, যাদের প্রশ্ন ছিল, কি প্রশ্ন যেন একজন করেছিল, কারো মনে আছে প্রশ্নটা? আচ্ছা, সবার উদ্দেশ্যে বলছি যে একজন প্রশ্নর কথা বলেছিল, সেই প্রশ্নটা আমার মনে নাই। কি কি যেন জিজ্ঞেস করেছিল, কারো মনে থাকলে বলে দাও।
আচ্ছা, তোমাদের যে যারা প্রশ্ন করেছিল তারা কি জয়েন হয়েছো, বা তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। হ্যাঁ, প্রশ্ন করছিল, এই জন্য আমি আবার পুনরায় জয়েন হলাম, যাতে সেগুলো সলভ করে দিতে পারি। তোমরা যারা জয়েন করেছো তাদের মধ্যে কারো প্রশ্ন থাকলে বলতে পারো। কারোই নাই প্রশ্ন? আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, ক্যাসপেরিয়ান ফিতা কি? যদি আমি এখানে একটা প্রশ্ন করি ক্যাসপেরিয়ান ফিতা, তাহলে অ্যান্সার কি হবে? কেউ বলতে পারবা ক্যাসপেরিয়ান ফিতা কি, বা ক্যাসপেরিয়ান স্ট্রিপ কি? কেউ বলতে পারবা এই প্রশ্নের উত্তর? কেউ সাহস করে বলো, ক্যাসপেরিয়ান ফিতা কাকে বলে? ক্যাসপেরিয়ান ফিতা কোথায় দেখা যায়? মূলের অন্ততকে। তাহলে মূলের অন্ততকের যে প্রস্থপ্রাচীর আছে, সেই প্রস্থপ্রাচীরে যদি সুবেরিন, কিউটিন ইত্যাদি পদার্থ জমা হয়, তাহলে সেই সেটাকে আমরা বলবো ক্যাসপেরিয়ান ফিতা। তাহলে যারা প্রশ্ন করেছিল তারা মনে হয় জয়েন হও নাই, তাই না? আচ্ছা, তাহলে প্রশ্ন যদি নাই থাকে তাহলে ক্লাস শেষ করে দিই। ওকে, আমার আবার 11টায় ক্লাস আছে, তোমাদেরও 11টায় ক্লাস আছে। তাহলে আজকে এখানে আমি ক্লাস শেষ করছি। ওকে, হ্যাঁ, দু একজন প্রশ্ন করছিল, এই জন্য আমি আবার পুনরায় জয়েন হলাম। তো প্রশ্নকর্তা যে আছে তারা এখনো জয়েন হয়নি। তো খোদা হাফেজ, সবাই ভালো থাকো, খোদা হাফেজ। এরকম যদি কেউ প্রশ্ন করতে থাকো, হ্যাঁ, তাহলে অবশ্যই মনে করবো যে আমি আবার জয়েন হচ্ছি। নেক্সট ক্লাসগুলোতে এরকম যদি কেউ প্রশ্ন করো, বা যদি ক্লাস চলাকালীন সময়ে মনে করো যে আহ, আমি যখন পর্যন্ত শেষ ঘোষণা না করছি, ততক্ষণ মনে করবা যে আবার আমি জয়েন হতে পারি। আজকে আমি অবশ্য ক্লাস শুরুর সময় বলি নাই যে যদি কোনো কারণে ক্লাস শেষ না হয় আমি জয়েন করব, এই জন্য হয়তো অনেকেই জয়েন করোনি। তো যারা জয়েন করেছো তাদের ধন্যবাদ। তো আমি এখানে শেষ করছি তাহলে ক্লাস।